আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি জাকির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। সংলাপের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু, মন্তব্য প্রফেসর ইউনূসের। সবার আগে জাতীয় নির্বাচন, জানিয়েছেন আন্দালিব রহমান পার্থ। টেসলাকেও ছাড়িয়ে গেল প্রস্তুতকারী চীনের প্রতিষ্ঠান BYD। চ্যাম্পিয়ন্স ট্রফির সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর নাম ঘোষণা ICCর। এবারে বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। সংলাপের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে, আর এই পথ চলায় বাংলাদেশের জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে তিনি কথা বলেন। পরে প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যম কর্মীদের জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি তার সঙ্গে পুরো বিশ্ব এবং দেশের মানুষেরা আছেন। আজ একটি মহৎ উদ্যোগ শুরু হলো। গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগকে সার্থক করতে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে সব রকম চেষ্টা করার কথা উল্লেখ করেছেন ইউনূস। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি BJPর চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। শনিবার বিকালে ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি। ঘটনাটা 6 মাসের যে ঘটনা এবং 6 মাসে কিভাবে সারা বাংলাদেশ আমরা সবাই সহ ওনার পাশে দাঁড়িয়েছি, কিভাবে আন্তর্জাতিক সমাজ দাঁড়িয়েছে এবং কিভাবে সর্বশেষ জাতিসংঘ দাঁড়িয়েছে। ফ্যাসিস্ট গভর্নমেন্ট এই 6 মাস তাদের যে পায়তারা ছিল, বিভিন্ন মিথ্যে ফুলঝুরি ছিল সারা পৃথিবীকে বোঝানো যে আমাদের অবস্থান কি, সেটা যে জাতিসংঘের এই রিপোর্ট আসার পরে অনেকাংশেই ধূলিসাৎ হয়ে গেছে। এবং আমাদের এই ঐক্য ধরে রাখতে হবে। আমাদের যারা শহীদ হয়েছেন এই ছাত্র জনতার আন্দোলনে, এই ফ্যাসিস্ট সরানোর মুভমেন্টে, তাদের আত্মত্যাগকে আমাদের ভবিষ্যতে আমাদের কোনো কর্মকাণ্ড জানি কোনোভাবে অপমানিত না করে, ছোট না করে। যে স্বপ্ন নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে তার 6 মাস শেষ হয়েছে এবং আগামী 6 মাস কিভাবে সামনের দিকে আমরা সবাই একসাথে কাজ করব, এই যে কমিশনগুলির কাজ হয়েছে তারা কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবে, সামনের দিকে আমরা কিভাবে করবো, আমাদের কি কি প্রস্তাব আছে সেটা বিস্তরভাবে সামনের দিকে আলাপ হবে। সেই ব্যাপারেই প্রধান উপদেষ্টা আমাদের সবার সাথে কথা বলেছেন এবং আমরা সবাই আমাদের জায়গা থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ছোট ছোট কিছু অ্যাডভাইস যেটা থাকছে যে নির্বাচন কবে হবে আমরা তাড়াতাড়ি চাই, কোনো দল বলছেন, আমরা বলেছি যেমন আমরা স্থানীয় নির্বাচন আগে চাই না, কারণ স্থানীয় নির্বাচন দিলে 4,500 ইউনিয়ন পরিষদে সেখানে একটা মারামারি হওয়ার সম্ভাবনা আছে। একটা জানেন আপনারা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ সেসব জায়গাতে হয় এবং গ্রাউন্ড রিয়ালিটি আলাদা। আওয়ামী লীগকে গ্রাউন্ড রিয়ালিটি অনেকেই মানে না, মেনে নিবে না। তো এই সন্ত্রাস যাতে কোনোভাবেও না হয় এবং স্থিতিশীল জানি থাকে এবং কোনো ধরনের কোনো সংস্কারই জানি জাতীয় নির্বাচনকে বিলম্বিত না করে। আমাদের তরফ থেকে বলেছি, অনেকে বলেছে, অনেক রাজনৈতিক দল আবার চেয়েছে যে স্থানীয় নির্বাচনটা আগে হলে ভালো হবে। এভাবেই করে আলাপ চলছে। জুলাই আন্দোলনের পর থেকেই আয়নাঘরকে ঘিরে রয়েছে নানান জল্পনা কল্পনা। একের পর এক রহস্য উন্মোচন হচ্ছে আয়নাঘরের। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আয়নাঘর পরিদর্শনের পর নতুন করে চলছে আলোচনা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছে মাসুদা আক্তার ইভা। ঢাকার সেনানিবাস এলাকায় এক রহস্যময় স্থান আয়নাঘর, একটি গোপন আটক কেন্দ্র যেখানে অভিযোগ রয়েছে বলপূর্বক গুম ও নির্যাতন। আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে উঠে এসেছে এই আয়নাঘরের ভয়ঙ্কর বাস্তবতা। সুইডেন ভিত্তিক অনুসন্ধানী নিউজ পোর্টাল নেত্র নিউজ দাবি করেছে, বাংলাদেশ কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো এই প্রতিষ্ঠানটি পরিচালনা করত। এখানে কম পক্ষে 16টি কক্ষে 30 জন বন্দীকে রাখার ব্যবস্থা রয়েছে। মানবাধিকার
সংস্থাগুলোর হিসাব অনুযায়ী 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত 605 জন মানুষ গুম হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ 10 বছর ধরে নিখোঁজ 86 জনের একটি তালিকা প্রকাশ করেছে। ভুক্তভোগীদের দাবি, এই আয়নাঘরই ছিল তাদের বন্দিদশার স্থল। ভুক্তভোগীদের ভাষ্য মতে, আয়নাঘরের কক্ষে কোনো আলো বা জানালা ছিল না, শুধু চলত একটি ঘরঘর শব্দ করা ফ্যান। গুম ও নির্যাতনের জন্য কথিত গোপন বন্দিশালা এই আয়নাঘর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আয়নাঘরের 3টি সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন। এই স্থানগুলো একসময় আয়নাঘরের গোপন কারাগার ও নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো বলে অভিযোগ রয়েছে। ডক্টর ইউনূস ঢাকা শহরের আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় 3টি সন্দেহভাজন আয়নাঘর পরিদর্শন করেছেন। তার সঙ্গে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, বলপূর্বক গুমের তদন্ত কমিশন, ভুক্তভোগীরা এবং স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীরা। জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ বারবার বাংলাদেশ সরকারের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ তুলেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পরিদর্শনের পর আন্তর্জাতিক মহলে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে বিষয়টি নিয়ে। তবে প্রশ্ন থেকেই যায়, আয়নাঘর সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি আশা করতে পারে কি ভুক্তভোগীরা? মাসুদ আক্তার, ইভা, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ। এবার জেলা সংবাদ। রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় একটি বাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 8 ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। শনিবার ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিকেল 3টা 17 আগুন লাগার সংবাদ পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করেন ফায়ার ফাইটাররা। বিকেল 4:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে আগুনের সূত্রপাত, হতাহত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। টেসলাকেও ছাড়িয়ে গেল চীনের বিওয়াইডি। বিশ্বের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক হিসেবে একটি গুরুত্বপূর্ণ নেতৃত্ব গ্রহণ করেছে চীন। ভলিউমের দিক থেকে এরই মধ্যে টেসলাকে ছাড়িয়ে গেছে চীনা কোম্পানি বিওয়াইডি। শুধু বিওয়াইডি নয়, চীনের অন্যান্য গাড়ি নির্মাতা কোম্পানি যেমন চেরি, গিলি ও সাইক তাদের দেশকে বিশ্বের সবচেয়ে বড় গাড়ি রপ্তানিকারক দেশে পরিণত করেছে। তথ্য অনুযায়ী গত বছর চীন থেকে বিদেশে 4.7 মিলিয়ন গাড়ি রপ্তানি করা হয়েছে, যা 3 বছর আগের তুলনায় 3 গুণ বেশি। বলা হচ্ছে, এই বৃদ্ধি অব্যাহত থাকলে 2030 সালে এই রপ্তানি করা গাড়ির সংখ্যা দাঁড়াতে পারে 7.3 মিলিয়ন, যার ফলে গাড়ি শিল্পের শীর্ষে থাকা ভক্সওয়াগন ও টয়োটাকে হটানোই এখন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে চীনের গাড়ি নির্মাতাদের। জানাবো খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 টুর্নামেন্টটি বাংলাদেশে নাগরিক টিভি ও টি স্পোর্টস টিভিতে সম্প্রচার করবে। এছাড়া টফি অ্যাপ ও ওয়েবসাইটেও দেখা যাবে। রেডিও স্বাধীন 92.4 ও রেডিও ভূমি 92.8 থেকে সরাসরি জানা যাবে প্রতিটি ম্যাচের খবরাখবর। শনিবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করেছে আইসিসি। আইসিসি জানিয়েছে, সবগুলো ম্যাচই 80টিরও বেশি দেশ থেকে ভক্তরা সরাসরি উপভোগ করতে পারবেন। আইসিসি ম্যাচ সেন্টার হয়ে ফ্রি অডিও শোনা যাবে। এছাড়া ICCcricket.com এ বল বাই বল কমেন্ট্রি দেখতে পাবেন ভক্তরা। প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট সম্প্রচার করবে ভারতের জিও স্টার নেটওয়ার্ক। এছাড়াও প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে আইসিসি টুর্নামেন্ট সম্প্রচার হবে, যেখানে 16টি ফিডে 9টি ভিন্ন ভাষা থাকবে। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের এক উদ্যোক্তার খবর দিয়ে। মেধা, দক্ষতা আর সৃজনশীলতার সমন্বয়ে একজন উদ্যোক্তা যেমন স্বনির্ভর হতে পারেন, তেমনি অন্যের জন্য করতে পারেন কর্মসংস্থানের ব্যবস্থা। তেমনি এক উদ্যোক্তার গল্প শোনাচ্ছেন ইসরাফিল ফকির।
ব্যবসায়িক মনোভাব, ক্রেতার চাহিদা বোঝার সক্ষমতা আর সৃজনশীলতা থাকলে যে কেউ হয়ে উঠতে পারে একজন উদ্যোক্তা। তেমনি একজন উদ্যোক্তার খোঁজে এসেছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। উদ্যোক্তা হিসেবে নাম লেখালেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইসরাত জাহান তন্নি। ফেসবুক ও ইউটিউবে যিনি ময়মনসিংহের মেয়ে হিসেবে বেশি পরিচিত। নিজের উপার্জিত অর্থ দিয়ে নিজের শোরুম দিয়েছেন তিনি। বেছে নিয়েছেন পোশাক শিল্পের ব্যবসা, শুনিয়েছেন নিজের শুরুর গল্প। আমার জার্নিটা স্টার্ট হয় এই ফেসবুক প্ল্যাটফর্মের কথা যদি ধরি, তাহলে আমি প্রথমে 2017 সালে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তখন 17 সালে আমি ময়মনসিংহের ভাষায়, আমি যেমন রোকেয়া হলের ডিবেটিং ক্লাবে ছিলাম, ডিবেটিং সোসাইটিতে ছিলাম, কিন্তু ওখানে হচ্ছে র্যান্ডম যে ভিডিও বা বিতর্ক বলেন সেটা হতো। বাট আমার আমার টার্গেট ছিল যদি ময়মনসিংহের ভাষায় বা আঞ্চলিক কোনো ডিবেট হয় তাহলে আমি সেটাতে পার্টিসিপেট করব। এটার একটা রিজন হচ্ছে আমি ময়মনসিংহের ভাষার জন্য ছোটবেলা থেকেই মানুষের কাছে অনেক অপমানিত হয়েছে। আমি অপমান হিসেবে নিয়েছি, যেটা আমাকে শক্তি জুগিয়েছে। তখনই যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি, আমাকে প্রথম যখন অফার করা হয় ইউনিভার্সিটি থেকে, বিটিভিতে একটা প্রোগ্রাম হবে যেটা হচ্ছে রম্য বিতর্ক, প্রথম আমার একটা প্রোগ্রাম হয়, সেইটাতে আমি হচ্ছে গুণীজন সংবর্ধনা, সেখানে ময়মনসিংহের ভাষার প্রথম আমি ডিবেট করি। করার পর 2017 সাল তারপর থেকে দেখি আমার ভিডিও বিভিন্ন পেজে তো 17তে যখন রানিং স্টুডেন্ট, আমি আর পেজ খোলার কখনো মনে হয় না আমার কাছে যে পেজ খুলতে হবে এরকম কিছু। 18, 19, 20, 21 যখন 2022 সাল, আমি তখন আমার বড় ছেলে আব্দুল্লাহ হয়ে যায়। আমার শাশুড়ি মা আমাকে বলতেন যে সবাই তোমার ভিডিও নিয়ে পেজে দেয়, দেখি তোমার ভিডিও সব দেয়, তুমি কেন পেজ খুলো না? তখন আমি ভাবি যে আসলে তো আমি কেন পেজ খুলতেছি না, আমার ভিডিও মানুষের পেজে ঘুরে। সেই তখন থেকে আমি পেজটা খুলি 2022 সালে। 14 ফেব্রুয়ারি উপলক্ষে তন্নি লাইফস্টাইল নামে শোরুম উদ্বোধন করেন তিনি। তার এই প্রতিষ্ঠানে রয়েছে নারীদের বিভিন্ন ধরনের দেশি বিদেশি পোশাক। এই নারী উদ্যোক্তা জানান সফল হতে করণীয় কি। যদি আপনি জীবনে ভালো কিছু করতে চান, দুইটা জিনিস আপনার জীবনে লাগবে, যে জিনিসটা আমি সবসময় আমার লাইফে ফলো করি। প্রথমটা হচ্ছে প্রচন্ড আত্মবিশ্বাস লাগবে এবং প্রচন্ড পরিশ্রমী হতে হবে। যদি আপনি একসাথে অনেক কিছু একসাথে যদি আপনি ক্যারি করে নিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক বেশি পরিশ্রমী হতে হবে। যে আমি বিশ্বাস করি যে যত বেশি পরিশ্রমী সে, তার জীবনের যদি কোনো লক্ষ্য থাকে সেটাতে সে অনেক দ্রুত এগিয়ে যেতে পারবে। এর সাথে যারা উদ্যোক্তা হতে আগ্রহী তাদের জন্য দিয়েছেন পরামর্শ এবং সকলের কাছে চেয়েছেন দোয়া ও সহযোগিতা। এই ব্যবসাটাতে যারা আমার থেকে আরো আগে এসেছে এবং আগে থেকে তারা বিজনেস রান করাচ্ছে, তাদের সবার কাছে আমি দোয়া চাচ্ছি। এবং আমি চাই আমাদের এই প্ল্যাটফর্মটাতে আমাদের রেশারেশির বিষয়টা বাদ দিয়ে আমরা সবাই যদি মিলেমিশে কাজ করি, আমার কাছে মনে হয় যার যার রিজিক তার তার। আমি বিশ্বাস করি এই কথাটা। এখন আমি কাপড়ের বিজনেস দিয়েছি, বা তনিয়াপুর কাপড়ের বিজনেস বা অন্য আপুর কাপড়ের বিজনেস আছে বলে আমি দিলে যে আমার বিজনেস চলবে না তা না। আমি বিশ্বাস করি রিজিক উপর থেকে নির্ধারিত হয়। আমার বিজনেস আমার মতো চলবে, আপুর বিজনেস আপুর মতো চলবে। উদ্যোক্তা হয়ে নিজে স্বনির্ভরতার পাশাপাশি করতে পারেন অন্যজনের কর্মসংস্থানের ব্যবস্থা। ইসরাফিল ফকির, ক্রাইস নিউজ, ঢাকা। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। সংলাপের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু, মন্তব্য প্রফেসর ইউনূসের। সবার আগে জাতীয় নির্বাচন, জানিয়েছেন আন্দালিব রহমান পার্থ। টেসলাকেও ছাড়িয়ে গেল প্রস্তুতকারী চীনের প্রতিষ্ঠান BYD। চ্যাম্পিয়ন্স ট্রফির সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর নাম ঘোষণা ICCর। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরাস নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.korasnews.com। কোরাস নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।